কালকে বৃষ্টির ভিডিও দেখে সত্যি কথাই বৃষ্টির পক্ষে কথা না বলে আর পারলাম না। আমি বৃষ্টির পক্ষে আজকে কথা বলবো। কালকের ওর ভিডিওতে দেখে সত্যি কথাই ভাবলাম, কারণ ওরাও কিন্তু সত্যি কথা বিশ্বাস করো, এই কথাটা খুব ইউজ করে, বিশ্বাস করো। তো আমিও বলছি বিশ্বাস করো, কারণ যে কথার ডেপ থাকবে সে কথায় বিশ্বাস করো বলতে হয় না, কিন্তু আমি বলছি বিশ্বাস করো। আমি কালকের ভিডিও দেখার পর থেকে আমি বৃষ্টির পক্ষে কথা বলবো একদম। তোমাদের আজকে কথা দিয়ে গেলাম যে বৃষ্টির কালকের ভিডিওর পরে আমি বৃষ্টির পক্ষের হয়েই কথা বলবো অন্তত এই ভিডিওটায়। তো কেন বলবো? অবশ্যই কারণ আছে। তো অবশ্যই বৃষ্টি কালকে ভিডিও দেখে আমার পুরো আমি 180 ডিগ্রি ঘুরে গেলাম, একদম মেনে নিলাম বৃষ্টি যেগুলো বলেছে, যেগুলো করেছে সব ঠিক, একদম পুরোটা তোমাদের অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে আমি মেনে নিলাম। কালকের বৃষ্টির ভিডিও দেখে একদম মেনে নিলাম যে বৃষ্টি ঠিক কালকের ভিডিওর থেকে প্রমাণিত বৃষ্টি ঠিক। তো এখন তোমাদের প্রশ্ন হবে, দিদিভাই হঠাৎ তুমি এই কথা বলছো, কেন বলছো? তার জন্য ভিডিওটা দেখতে হবে, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে যে কেন আমি বৃষ্টির সঙ্গে সহমত পোষণ করলাম। আবার বললাম, বৃষ্টির কালকের ভিডিওর সঙ্গে আমি সহমত পোষণ করলাম। তো চলো সবটা নিয়ে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, দেখবে। আর কি করবে? নিজেদের অমূল্য মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে যাবে, যে জন্য আমি এরকম করে বসে থাকি কে কি করছো। আর যারা একটুখানি তেংড়ি বেংড়ে করছো তাদের আমিও এরম করে টুক করে এরম করে, কারণ আমার দুটো আঙুল আছে, আমার ভিডিও, আমার চ্যানেল আর আমার হাত, এই দুটো আঙুল আছে, কিক আউট করে দিচ্ছি। কারণ ওই অ্যাপসটা আমি আবার ডাউনলোড করতে পারি না, মানে যে নেগেটিভ কমেন্টস সই করবে না। আরে দেখতে হবে না নেগেটিভ কে কী বলছে। তো যাই হোক, কালকে একজন লুডো খেলতে এসেছিলো, তাকে বৃষ্টির সঙ্গে লুডো খেলতে পাঠিয়ে দিয়েছি। তো চলো আজকে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। তারপরেও আজকে রাতে পুরুলিয়া যাচ্ছি, এরপরে পুরুলিয়ার ভিডিও পাবে, নিশ্চয়ই পাবে, এনজয় করবো। জানি না কেমন ঠান্ডা ওদিকে। পুরুলিয়ায় একজন লিখেছিল যে দিদিভাই কোথায় আসছো না, আমি ঠিকানা এখনও পর্যন্ত জানি না, মানে বাড়ির থেকে অনলাইনে রিসর্ট বুক করে যাচ্ছি, নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি, 4 জন যাচ্ছি, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার বান্ধবীর হাজব্যান্ড আর আমাদের যে গাড়ি চালাবে সে, যাচ্ছি, আনন্দ করব, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হঠাৎ করে দুম করে বান্ধবীর পর ছুটিতে এসছে, দুম করে যাওয়ার ইচ্ছা হলো, তাই যাচ্ছি। নালে এই সময় প্রচণ্ড নাকি ঠান্ডা। তোমরা যারা পুরুলিয়ার দিকে আছো তারা বলো কিন্তু যে পুরুলিয়াতে কেমন ঠান্ডা আছে। তো যাই হোক, এরপরে আবার 20 তারিখে সুন্দরবন আছে, আর বলো না, জোর করে সব ধরে যেতেই হবে। তো দেখা যাক, এই ট্যুরটা করে আসি, তারপরে সুন্দরবনের ট্যুরটা, ওই কথাগুলো বলবো। তো যাই হোক, মূল জায়গা থেকে সরে যাচ্ছি, গল্প করতে বসলে তো গল্পই করি। তো চলো আজকে তোমাদের পুরোটা বলবো যে বৃষ্টির সঙ্গে আমি কেন সহমত। তো চলো। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালোবাসছি। অবাক হয়ে গেছো না প্রথমেই ভিডিওটায়? না অবাক না, একদম সত্যি কথা। বৃষ্টি কালকে ভিডিওতে যে কথাগুলো একদম স্টার্টিংয়ে বলেছে, একদম সত্যি কথা বলেছে যে তুমি যে কর্মই করো না কেন, তুমি এখানে যাই করো না কেন, ওই যে ওপরে গিয়ে একজন আছে না, ওখানে গিয়ে তোমাকে তার দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। সেই জন্য বলেছি ভিডিওর স্টার্টিংয়ে, একদম বৃষ্টির সঙ্গে আমি সহমত। আমি তোমাদের এটা লাস্টেও বলতে পারতাম না, তোমরা অধীর আগ্রহে বসে থাকবে, দিদি কি বলছো। একদম ঠিক বৃষ্টি, একদম ঠিক। এটা যেমন আমাকেও কৈফিয়ত দিতে হবে যে আমি যে কর্মগুলো করছি, কেন করছি, তার যেমন কৈফিয়ত আমাকে দিতে হবে, কেন করেছি, কেন বলেছি, বা আমার জীবনের যা, তার কৈফিয়ত দিতে হবে। সেরকম তোমাকেও কিন্তু কৈফিয়ত দিতে হবে, রেডি থেকো। তাহলে আমি এখানে বলি, তোমার জন্য কটা জীবন নষ্ট হয়েছে, কটা পরিবারকে নষ্ট করেছো, কটা মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছো, বলি, তা সেই কৈফিয়তগুলো তোমার দিতে হবে না? বড় লেকচার মারতে বসছো, ভিডিও করছো প্রত্যেক দিন, আর ভয়েস ওভারে লেকচার দিচ্ছ, যাই করো না কেন, কর্ম করো না কেন, উপরে গিয়ে তোমার ভয় করে না একটু? তুমি যে অন্যায় একটার পর একটা, আমি এখানে বলতে পারবো না, যে ভয়ঙ্কর অন্যায় তুমি করেছো, তুমি কি ভাবছো আমি জানি না, তুমি কি ভাবছো, আর অনেকে জানে না তুমি কি ভাবছো। তোমার কমেন্টে সেই সত্যতা উঠে আসেনি, ডিটেল উঠে আসেনি। তারা যদি স্টেপ নিত তাহলে তুমি বুঝতে পারতে কত ধানে কত চাল। তোমার তাহলে ওপরে গিয়ে দিতে হতো না, কৈফিয়ত দিতে হতো না, তোমাকে কৈফিয়ত এখানেই দিতে হতো। কিন্তু ওই যে কিছু মানুষ আছে, কিছু ইনোসেন্ট মানুষ আছে, কিছু মানুষ সম্মানের ভয় পায়, কিছু মানুষ ঠিক আছে চলো ভয় পায়, তাই জন্য ধামা চাপা দিয়ে দেয়। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি। তোমার ভয় করছে না?
তোমার ভয় করছে না? না, ওই দুধের শিশুটাকে তার বাবার থেকে কেড়ে নিয়ে এসছো, নিয়ে এসে নরকের মতো একটা জায়গায় তার লাইফস্টাইল দিয়েছো। তার জীবন যেখানে সোনার চামচ নিয়ে, যে চামচটা দিয়েছিল না, সেই সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছিল যে ছেলেটা, সেই ছেলেটা প্রাসাদে থাকার কথা ছিল, ভালো স্কুলে পড়ার কথা ছিল, তুমি সেই ছেলেটাকে নরকে নামিয়েছ আর ভালো দেখাচ্ছ বন্ডিং। বাবা বাবা বাবা, লজ্জা করছে না তোমার? যাকে ও প্রীতম বলে ডাকতো, যে সম্পর্কে তার কাকা হয়, তাকে তুমি বাবা 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 করে হেদিয়ে দেখাচ্ছ। কি প্রমাণ করতে চাচ্ছ? তার বাবা মানে কাকাকামি বাবা, কাকাকামি রূপী বাবা ভীষণ কেয়ারি, ভীষণ কেয়ারি, আর তার জন্মদাতা পিতা কোনো কেয়ার করেনি। এই তো তার লাইফস্টাইল করেছো। তার স্কুল নেই, পড়াশোনা নেই, কিচ্ছু নেই। তার ওই কেনা ইডলি, ওই ইডলি কেনা খাওয়া, আর হচ্ছে এই তো জীবন তার, এই তো করেছো। এই ভালোবাসা, বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কখন আসবে, কি প্রমাণ করতে চাইছো? খুব ভালোবাসে বাবা আর ছেলের, খুব বন্ডিং। ক্যামেরা অন করে জড়িয়ে ধরলেই ভালোবাসা বা বন্ডিং বোঝানো যায় না, বুঝেছো? তুমি যতই বাবা বাবা, তোর বাবা আমার স্বামী, ভাগ্য করে স্বামী পেয়েছো, এইগুলোর তোমার হিসাব দিতে হবে না? উপরে গিয়ে দিতে হবে না? না দিতে হবে। ওই জন্যই বললাম তোমার ভিডিওর প্রথমে বন্ধুরা, যে ওর সঙ্গে আমি আজকে সহমত। প্রত্যেকটা মানুষকে যেমন ওপরে গিয়ে কৈফিয়ত দিতে হবে, তোমাকেও দিতে হবে। কৈফিয়ত দিতে পারবে তো? এই যে বড় বড় লেকচার মারলে, আর কাউকে তুমি বিশ্বাস করবে কি করে? তুমি নিজেকে নিজে বিশ্বাস করো, বলছো তুমি আশেপাশে কাউকে বিশ্বাস করো না, তুমি নিজেকে বিশ্বাস করো। তোমাকে আজ পর্যন্ত যে যে বিশ্বাস করেছে, প্রত্যেকের বিশ্বাসঘাতকতা করেছো তুমি। ইভেন আজকের দিনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই প্রীতমের সঙ্গেও তুমি বিশ্বাসঘাতকতা করবে। যখন প্রীতমের পয়সা থাকবে না, এখন ওর কাছে একটু মোথা আছে, ওই জন্য বা ওকে একটুখানি চাকর বানিয়ে রেখেছো। তুমি যেটা চাও, তোমার যখন ওর পয়সা ফুরিয়ে যাবে না, তখন তুমি এই প্রীতমকেও লাথি মেরে দেবে। তবে প্রীতমের জীবনটা হয়তো তখন বাঁচবে। আমাকে একজন বলেছে, কেন দিদিভাই তুমি শুধু মেয়েদের দোষ দাও? তোমরা যদি জানতে না কি ভয়ঙ্করী মহিলা, এই মহিলা কি ভয়ঙ্করী আর কিভাবে কতগুলো জীবন ফাঁসিয়েছে, তাহলে তোমরা বলতে আমি কেন বলছি এই কথাগুলো। অনেক কিছু আছে যেগুলো আমাদের বাইন্ডিংস আছে, যেগুলো আমরা বলতে পারি না এখানে, অনেক কিছু আছে। আর আমি যে ইঙ্গিতগুলো দিচ্ছি ও বুঝতে পারছে, সেগুলো ও বুঝতে পারছে। তাই প্রত্যেক দিন ওকে লেকচার মারতে আসতে হচ্ছে যে ওপরে কৈফিয়ত দিতে হবে। তুমি আগে রেডি করো তোমার চিত্রগুপ্তের খাতার লিস্ট রেডি করো, যে তোমাকে কয়টা কৈফিয়ত দিতে হবে, কত জনের জন্য, কত ভাগে তোমাকে কৈফিয়ত দিতে হবে তোমার জীবনের জন্য। কি কি করেছো তোমার এইটুকু জীবনে, এই 31-32 বছর জীবনে তুমি কি করেছো? পাহাড় জমে গেছে তোমার কৈফিয়তের। আর তুমি দাঁড়িয়ে লেকচার মারছো যে আমি কাউকে বিশ্বাস করতে পারি না, কারণ করতে পারবে না তো। আজ পর্যন্ত যাকে যে তোমাকে বিশ্বাস করেছে, তাদের প্রত্যেকে ছুরি মেরেছো। কি শ্বশুরবাড়ি, কি ফ্ল্যাট, কি শিলিগুড়ি, এখন এখানে এসছো। বাবা মা, এখন খুব বাবা মা করছো। কারণ এই বাবা মাকে, যারা তোমার পুরনো ভিউয়ার্স, যারা ভিডিও দেখেছে, তারা জানে যে তুমি বাবা মাকেও ছোট করতে কোনোদিন ছাড়োনি। তুমি এই বাবা মাকেও কাকা কাকিমা বানাতেও ছাড়োনি। আজকে বড় বাবা করছো। তোমার বাবা খুব বুঝে যায়, তোমার বাবা ভবিষ্যৎ বলতে পারে। তোমার মার হাতের জিনিস জাদুর মতো খেতে, সব সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না বলো, হাতের জিনিস বলো, অমৃতের মতো। তোমার একা না, আবার তোমার মতো মেয়েরাই এই বাবা মাকে কাকু কাকিমা বানিয়ে দেয়। কাকা কাকিমা এক জায়গায় হলে হতো বন্ধুরা, এই বাবা মাকে কাকা কাকিমা বানিয়ে দিয়েছিল। তাহলে বুঝতে পারছো এ কি ডেঞ্জারাস মহিলা। নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের বাবা মাকে কাকা কাকিমা বানিয়ে দিয়েছিল। আবার এখন আজকের দিনে বাবা মা কেন করছে বলো তো? আজকের দিনে বাবা মা ছাড়ার কোনো গতি নেই। ওই দুর্গাপুরে যেখানে রয়েছে, বাবা মাকে যদি অয়েল করে না চলে, বলবে কি বলছো দিদি ভাই, বাবা মাকে অয়েল করে? হ্যাঁ, ওর জন্য এটা প্রযোজ্য। কারণ ও বাবা মাকে দিনের পর দিন যেভাবে ব্যবহার করেছে, বাবা মাকে নিয়ে সমালোচনা করেছে, ওর ভিডিওতেই আছে, তোমরা গিয়ে দেখে এসো। ওর বাবা জোর করে জীবনটা নষ্ট করে দিয়েছে, জোর করে এই বুড়োর হাতে বিয়ে দিয়ে দিয়েছে, ওর ভিডিওতেই আছে। ওর বাবা ওর জীবনটা হাতে ধরে নষ্ট করে দিয়েছে, অথচ সেই বাবার কি গুণ গাইছে। ওই জন্য বলছি, আরে বাবা মা তো সবার কাছে বাবা মাই হয়। ওর লেকচার মারতে বসেছে, ওই জন্য ওকে একটু স্মৃতির পাতাগুলো উল্টে মনে করিয়ে দিচ্ছি। লেকচার মারলে হবে না তো, আমরা রয়েছি তো। আর ও প্রমাণ করতে চাইছে যে অর্ক, ওর যে এখন যাকে বাবা বলে ডাকছে, স্টেপ ফাদার, সে কত ভালোবাসে, ছেলেটাও কত ভালোবাসে।
তোমাদের এরপরে একদিন দেখিয়ে দেবো বাবা আর ছেলের কেমন বন্ডিং ছিল। তোমরা দেখেছো ছেলেকে এখনো পর্যন্ত হাতে ধরে খাওয়ায়, 6 বছরের ছেলে। দেখেছো? তোমরা যারা মায়েরা কমেন্ট করে যেও যে তোমরা এই বয়সে একটা ছেলেকে নিজে হাতে খেতে দাও। হ্যাঁ, বলবে সেলফ ডিপেন্ডেন্ট, সে তো হবে, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমরা মায়েরা কি করি? বাবা তোর হাত ভেজাতে হবে না, তাই না? আমার মেয়ে কলেজ ইউনিভার্সিটিতেও এসেও আমি তাকে খাইয়ে দিয়েছি। তাই বলে কি আমার মেয়ে খেতে পারতো না? না, এটা একটা ভালোবাসা, এটা একটা ভালোবাসা মেয়েকে খাইয়ে দেওয়া। তোমরাও যারা মায়েরা আছো এখানে, যারা দেখছো, প্রত্যেকেই সন্তানকে খাইয়ে দাও। কিন্তু কোনোদিন দেখেছো বৃষ্টির চ্যানেলে বৃষ্টি তার ছেলেকে খাইয়ে দিচ্ছে, আদর করে খাইয়ে দিচ্ছে? দেখেছো? আমি এখনো পর্যন্ত দেখিনি। সে ইডলি বলো, সে কেকই বলো, সে ভাতই বলো, ওইটুকু ছেলেকে ভাত বেড়ে দিচ্ছে, মাংস আর ঝোল দিয়ে দিচ্ছে, খা, নিচে আসন পেতে দিচ্ছে, খা, সেলফ ডিপেন্ডেন্ট এইভাবে। তো যাই হোক, তাই বলে বলবো না ছেলেকে ভালোবাসে না, ভীষণ ভালোবাসে। যার জন্য ছেলে 6 বছরের ছেলেকে স্টেপ ফাদার উপহার দিয়েছে। এত মা ভালোবাসে, মা সন্তানকে এত ভালোবাসে, স্টেপ ফাদার উপহার দিয়ে দিয়েছে এই বয়সে, যেখানে মা স্যাক্রিফাইস করতেই পারতো। যাই হোক, তোমাদের কালকে ক্লিয়ার করে গেছি। অ্যাকচুয়ালি ওর বিয়ে মানে ওর এই পালিয়ে যাওয়ার কথা ছিল না। ও জানে যে দেওরের অওকাত কি। দেওর রাজ যাই হোক, ওরকম রাজমহলে রাখতে পারবে না, ওই রাজকীয় সুখ দিতে পারবে না। হয়তো অন্য সুখ দিতে পারবে, কিন্তু রাজকীয় সুখ দিতে পারবে না। ওই জন্য দেওরকে আটকানোর জন্য, যাতে অন্য কোথাও দেওর না মানে অন্য কোথাও বেড়া ভেঙে মুখ না দিতে পারে, তো সেই জন্য দেওরকে ইনলিগালি একটা রেজিস্ট্রি করে রেখে দিয়েছিল। আর বরের ফ্ল্যাটে থাকতো আর দেওরের সাথে ফুর্তি করতো। কতটা ধুরন্ধর মহিলা হলে এটা করতে পারে, বুঝতে পারো? এবার পরে যখন চিন্তা করলাম এটাই ঠিক। ও কোনোদিনই পালিয়ে যেত না, যদি না বরের কাছে ধরা পড়তো। যদি অন্যবের কাছে ধরা না পড়তো, কোনো দিনই পালিয়ে যেত না। ও এইভাবেই জীবন কাটিয়ে দিত দেওরকে নিয়ে। দেওর হচ্ছে সাইডে থাকতো, আর হচ্ছে বরের পয়সা, অর্থ, মানে ঐশ্বর্য সমস্ত ভোগ করতো, আর ওকে নিয়ে ফুর্তি করতো। আর এইভাবেই থাকতো। আর বললাম যে রেজিস্ট্রি করে বরকে, মানে ওটাকে একদম নিজের কবজার মধ্যে অন্য জায়গায় যাতে নতুন করে না জীবন তৈরি করতে পারতো। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে ওর চাল ছিল। তো যাই হোক, কালকের ভিডিও থেকে বলি অনেক কথা বলার আছে, অনেক লেকচার মেরে গেল। আবার পুনরায় সেই ক্যান্সার নিয়ে খেলা শুরু করলো। প্রত্যেকটা মুহূর্তেই টাইটেল থাম্বনেলে দিচ্ছে ক্যান্সারের মতো, ক্যান্সারকে জয় করেছে। ভেতরে ক্যান্সার নিয়ে কিছুই বলছে না, কারণ বলছে হতেও সন্দেহ করেছিল। আর শিলিগুড়ির ডাক্তার ভুল ট্রিটমেন্ট। যদি শিলিগুড়ির লোক তোমাকে পায় না, বা শিলিগুড়ির যে ডাক্তারের নামে নিন্দাবান্দা করছো সে যদি পায়, তাহলে তুমি বুঝতে পারবে। তার এই ভিডিওগুলো যদি তাদের অবধি পৌঁছায়, তাহলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, ভুল ট্রিটমেন্ট অনেক সময় হয়, কিন্তু ওর কাছে তো সে মানে কেউই ভালো না। শিলিগুড়ির ফুচকাওয়ালা ভালো না, শিলিগুড়ির বাড়িওয়ালা ভালো না, শিলিগুড়ির কেকওয়ালা ভালো না, শিলিগুড়ির বাজারঘাটের কিছু ভালো না, শিলিগুড়ির ডাক্তার পর্যন্ত ভালো না। তাহলে বলো তো, যে এই মেয়েটার শিলিগুড়ির কিচ্ছু ভালো না, বান্ধবীও ভালো না, এর কাছে কিচ্ছু ভালো না। তো যাই হোক, তারপরে বললো চেন্নাই। আমি তোমাদের অনেক আগেই আপডেট দিয়েছি, আর ওই জন্যই ও আপডেটগুলো দিচ্ছে। চেন্নাইয়ের ডাক্তারের নামও জানে না, সে না জানতেই পারে। তো ও যে ডাক্তারের কথা বললো না, কি যেন ইন্দ্রজিৎ না কি যেন নাম বললো না, হ্যাঁ খোঁজ নিলাম, উনি হচ্ছে নিউরো সার্জেন্ট। আর বাদবাকিগুলোর খোঁজ নিইনি, প্রয়োজনই মনে করিনি। তো ও গেছিল হচ্ছে মাথায় ক্লট নিয়ে। মাথার ক্লট, ওর মেন ভূমিকা ছিল মাথায় ক্লট। সেইটা মানে স্বামী মেরেছিল, মাথার ক্লট নিয়ে গেছিল। কিন্তু সেখানে গিয়ে ও বেশি শো অফ করেছে। ওর জরায়ুর প্রবলেম, মানে গাইনোকোলজিস্ট দেখিয়েছে, ওর পেটের প্রবলেমের জন্য দেখিয়েছে, আর যেন কিসের জন্য দেখিয়েছে, আর জেনারেল ফিজিশিয়ান ও দেখিয়েছে, গ্যাস্ট্রো দেখিয়েছে। তো ওর হয়েছে মাথা থেকে। হ্যাঁ, চেন্নাইতে গেলে অল বডি চেক আপ করলে পার্ট তোমাদের বলেছি। কিন্তু ও তো 5টা ডাক্তার নাকি ওকে দেখেছে। 5টা ডাক্তার একসঙ্গে কোনোদিনই চেন্নাইতে দেখে না। 6বার গেছি, 6বার, এবং চেন্নাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক। ও যে এই ডাক্তারের নাম বললো, আমি চেন্নাইতে ফোন করেছিলাম। তো আমি বললাম আর ডাক্তারের নাম আমার জানতে হবে না, এটা কিসের ডাক্তার? বললো এটা নিউরো সার্জেন্ট। তো যাই হোক, দেখিয়েছিল। আদৌ কি স্বামী মেরেছিল সেই ক্লট প্রমাণ করতে পারবে? তো এখন অনেক কিছু ক্লিয়ার করতে হচ্ছে। এইসব ক্লিয়ার না করে প্রেসক্রিপশনটা দেখাও। এইসব ক্লিয়ার না করে 5টা ডাক্তার তোমাকে দেখেছিল। আর চেন্নাইতে 5টা ডাক্তার দেখে না, ওইভাবে দেখে না, সব আলাদা আলাদা কাউন্টার থাকে। সুগারের কাউন্টার, আমি সুগার দিয়েই বললাম, সুগারের কাউন্টারকে দেখালাম। আমি সুগার দেখিয়েছিলাম ভূচন্দন,
নাম করা ডাক্তার, জেনে নিও, গুগল সার্চ করে নিও, ডক্টর ভূচন্দন 1 নম্বর সুগারের ডাক্তার, চেন্নাই অ্যাপেলোর। উনাকে দেখাতাম, দেখিয়েছি, এবং এই 6 বছর ধরে উনাকেই দেখাই। ভূচন্দন নাম বলে দিলাম। আর হচ্ছে জেনারেল না, মেডিসিনের ডাক্তার আছে ডক্টর ভাস্কর, আমি বলে দিচ্ছি নামগুলো শুনে নাও। ডক্টর ভাস্কর, তোমরা যদি কেউ যাও ডক্টর ভাস্করের কাছে গেলেই, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নিলেই উনি ওখান থেকে বলে দেবেন কোন কোন ডাক্তার দেখাতে হবে, ঠিক আছে? এরকম 5টা ডাক্তার একসঙ্গে দেখে না। রামাকৃষ্ণান অ্যাথলেটিক্সের ডাক্তার, নাম করা ডাক্তার। আমার দিদি একদম পঙ্গু হয়ে গেছিল, হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল, ডক্টর রামাকৃষ্ণান সুস্থ করে দিয়েছেন, ওখান থেকে সুস্থ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ডাক্তার কেউ কিছু করতে পারেনি। আমি প্রথম থেকেই তো বলেছি, আর তোমরা জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো, আমি চেন্নাই অ্যাপেলোকে ভীষণভাবে সাপোর্ট করি, এবং অ্যাপেলোর সাথে আমার ভালো সম্পর্ক, মানে যাতায়াতের। আর অ্যাপেলোর ট্রিটমেন্ট আমি 100তে 100 দিই। আর ইদানিং আমি একটু নরভিতে যাচ্ছি, একবারই গেছি, ওই ভেলোরের নরভি, খুব ভালো ডাক্তার, খুব ভালো পরিষেবা, একদম অ্যাপোলোর মতো। অ্যাপোলোতে যদি 5 টাকা খরচা হয়, নরভিতে 2 টাকা খরচা হয়, একই ট্রিটমেন্ট। কারণ নরভি হচ্ছে ওই সিএমসির সমস্ত প্রফেসররা, যেহেতু সিএমসিতে অনেকটা, মানে ভেলোরে সিএমসিতে অনেকটা সময় লাগে, সময়ের সাপেক্ষ, তাই ওনারা কিছু প্রফেসররা মিলে এই নরভি মানে হাসপাতালটা তৈরি করেছে, এবং খুব তাড়াতাড়ি পয়সা দিয়ে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট, অ্যাপোলোর মতোই। যারা জানো না তারা জেনে নাও, ঠিক আছে? তো বসতেও অ্যাপোলোর দিতে, অ্যাপোলোর আপডেট দিতে, অনেকদিন আগেই বলে দিয়েছি, একবার দেখালে পরে আর ভিজিট নেয় না। একবার যদি ডাক্তারকে দেখানো যায়, আর কথা সেটা না, কথা হচ্ছে ওর তো হয়নি, আর যেন না হয় সেটাই বলছি, কিন্তু সেইভাবে খেলে গেছে ও, ক্যান্সার করে 5 দিন না 9 দিনের মাথায় অ্যাপেলো থেকে চলে এসছে, তখনই জানি যে ও কঠিন কিছু হয়নি, কারণ ও চেক আপে গেছিলো, একটা জাস্ট চেক আপে গেছিলো, অল বডি চেক আপে গেছিলো। তার মধ্যে গাইনোও থাকবে, তার মধ্যে গ্যাস্ট্রোলজিও থাকবে, তার মধ্যে ফুড কেয়ারেরও ডাক্তার থাকবে, তার মধ্যে জেনারেল ফিজিশিয়ানও থাকবে, সুগার, থাইরয়েড সব থাকবে। ও এর আগের দিন ভিডিওতে বললো কি, আগে থাইরয়েড ছিল, থাইরয়েড এখন নেই। আমি এই ব্যাপারটা জানি না যে কারোর থাইরয়েড একবার স্টার্ট হয়ে গেলে সেই থাইরয়েড কমে যায়, একদম সেরে যায় কিনা। থাইরয়েড, সুগার, প্রেশার, আমি জানি এই সব রোগগুলো যাদের হয়, যাদের আছে, তাদের একবার যদি দেখা দেয়, তাদের আর কোনো দিন এই রোগগুলো সারে না, মানে নির্মূল হয় না, সারা জীবন ওষুধ খেয়ে থাকতে হয়, ঠিক থাকতে হয়, ভালো থাকতে হয়। তো আর কালকে আবার একটা বার্তা দিল, ওর নাকি থাইরয়েড সেরে গেছে। আমি জানি না, থাইরয়েড কমে যায়, একদম সেরে যায় এটা জানি না। থাইরয়েড একটা থাইরক্সিন, এটা একটা হরমোনাল একটা রোগ, অবাক লাগে। যাই হোক, আমার প্রশ্ন একটাই, বড় বড় লেকচার মেরে ভিডিও করলো, কিন্তু আমার কথা হচ্ছে ডাক্তারদের নাম না বলে, তাও তো ঠিকঠাক ডাক্তারের নাম বলতে পারলো না, ডাক্তারদের নাম না বলে প্রেসক্রিপশনগুলো দেখিয়ে দিলেই তো হয়। তাহলেই তো আমরা এরকম করে দেখতে পারি কি রোগ হয়েছিল, কি ওষুধ দিয়েছে, কি ট্রিটমেন্ট হয়েছে, কি টেস্ট হয়েছে, দেখতে পারি তো আমরা, যারা একদম মানে এই যে যেমন আমাদের রূপা রিমি, প্রত্যেকটা প্রেসক্রিপশান, রিপোর্ট, কত খরচা, ডিটেল দিয়ে দিয়েছে। তো তুমি যখন আপডেট দিচ্ছ, আমার ক্যান্সারের মতো রোগকে সামনে রেখে সন্দেহ করেছিল, সেটা নিয়ে যেমন টাইটেলে খেলে দিয়েছো, তাহলে যেহেতু সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছো, হ্যাঁ, কিউআর কোড দিয়ে টাকা তোলার মানে দুঃসাহস দেখাওনি, তুমি জানতে যে তোমরা এটা নিয়ে খেলছো, নাটক করছো, আর কিউআর কোড দিয়ে টাকা তুললে তোমাকে তোমার ভিউয়ার্সরা কোথায় নিয়ে যেত সেটা তোমরা খুব ভালো জানো, আর তোমাদের কাছে যথেষ্ট টাকা আছে। তোমরা কিউআর কোড দিয়ে টাকা তোলোনি, তোমরা রোগটাকে নিয়ে ব্ল্যাকমেল করে গেছো ভিউয়ার্সদের সাথে। তো যাই হোক, সেই ব্ল্যাকমেলিং যে করেছো না, সেই সত্যটা তুলে দাও। তোমাকে বলিনি কত টাকা খরচা হয়েছে, কী বৃত্তান্ত, সেটার ডিটেল দাও। তোমার ডাক্তার, কোন কোন ডাক্তার দেখিয়েছো, তোমার মাথায় মেরেছে তার জন্য, মাথায় ক্লট হয়েছে তার জন্য কি মেডিসিন দিয়েছে, তার জন্য কোন ডাক্তার দেখিয়েছো, সেগুলো দাও, তুলে দাও, প্রেসক্রিপশনগুলো তুলে দাও, সেটা বলা হয়েছে। আর অ্যাপেলোতে যারাই ট্রিটমেন্ট করাতে যায়, সে যে রোগী হোক না কেন, তাদেরই ডায়েট চার্ট দেয়, এবং ডায়েট আলাদা একটা ক্লাস হয়, পেশেন্টকে নিয়ে আলাদা একটা ক্লাস হয়, বুঝতে পেরেছো? আর অলবডি চেক আপের জন্য একদিন তাদের খাবার দাবারটা ওই অ্যাপেলো বেয়ার করে। এগুলো নতুন না, আমার কাছে নতুন না। আবার ভিউয়ার্সদের বোকা বানাতে আসছো, কারণ ভিউজ কমে গেছে, আবার ক্লিকবেট খেলা শুরু করে দিয়েছো। তাই জন্য বলেছো একদম ভিডিওর প্রথমে ওপরে গিয়ে দিতে হবে, হিসাব দিতে হবে, দিতে তো হবেই। তুমি রেডি থাকো হিসাব দেওয়ার জন্য, তুমি রেডি থাকো। যে নোংরামি, যে অনাচার, যে মিথ্যেচারিতা
করে এসছো এখনো পর্যন্ত, তার জন্য তুমি রেডি থাকো, তার জন্য তুমি রেডি থাকো, এবং এখনো করে চলেছো, এখনো করে চলেছো। তাই আবার ক্লিকবেট খেলার জন্য কালকে টাইটেলে থাম্বনেলে খেলে গেছো। মনের জোর থাকলে ক্যান্সারের মতো মরণ রোগকে হার মানা যায়। রিয়েলি রিয়েলি মনের রোগ তো থাকেই। সত্যি ক্যান্সার হয়েছিল, আবার খেলে যাচ্ছ। মনের জোরে ক্যান্সার রোগকে জেতা যায়? তাহলে এই যে যে কাপেলটা এই যে মারা গেল, ক্যান্সারের 2 বছরের জার্নি, কি ভালোবাসা ছিল দুজনের, চলে গেল তো। মনের জোর ছিল তো, বউটা অক্লান্ত পরিশ্রম করেছে, সেবা করেছে। মনের জোর তো একটা জোরই, কিন্তু আগে ক্যান্সার হয়েছে সেটা প্রমাণ করো। ঠাকুরের কাছে কামনা করি যেন এই রকম যেন রোগ আমার চরম শত্রুরও না হয়। কিন্তু এই রোগটা নিয়ে খেলো না, উপরে জবাব দিতে হবে। ওই যে বলেছো না, উপরে জবাব দিতে হবে যে এই রকম একটা মারণ রোগকে নিয়ে, অথচ যারা কষ্ট পাচ্ছে এই রোগটাকে নিয়ে তারা রীতিমতো আমাকে কমেন্ট করছে, দিদি ভাই কি নোংরামি করছে। জবাব তোমাকে দিতে হবে না? জবাব দিতে হবে তো। সবাই একদিন মারা যাবে, ভুল চিকিৎসা হয়েছিল আমার সাথেও, সবাই একদিন তো যেতে হবেই। ও কালকেও ও এই রোগটাকে নিয়ে কিভাবে থাম্বনেলে খেলে গেছে কালকেও। তো যাই হোক বন্ধুরা, তো জবাবও কেউ দিতে হবে, আমাদেরও দিতে হবে, দেবো, তার জন্য রেডি। ওর লেকচার, ও গীতার বাণী পড়ে, গীতাতে বলেছে নাকি এইভাবে একটা বাচ্চাকে তার পিতৃহারা করতে, তার পরিবার হারা করতে, তাকে এইরকম একটা জীবন দিতে বলেছে নাকি গীতায় কোথাও? বড় বড় বাদ দিও না, বাতলিং দিও না, বড় বড় নিজের জীবনে কর্ম করো যেগুলো করছো। আর তুমি যে অসুস্থ নও, অসুস্থ ছিলে না, সামান্য কিছু অসুস্থ, সেটা তোমার আজকের দিনে ডেটে তোমার ভিডিও দেখে সবাই বুঝতে পারছে। কারণ যে মেয়েটার প্যারালাইসিসড হয়ে গেছিলো ডান হাতটা, যে মেয়েটার দেখাচ্ছে বাঁ চোখ, বলছে ডান চোখের আমার যে অবস্থা হয়েছিল না, যখন বুঝতে পেরেছে ক্যামেরায় যে আমি তো বাঁ চোখটা দেখাচ্ছি, মানে মনে নেই তো কোন চোখটা দেখাচ্ছে। তুমি যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারো না, সৎ সাহস নেই, অর্থাৎ ভিউয়ার্সদের দিকে তাকিয়ে কথা বলতে পারো না, তুমি আবার লেকচার মারছো। এখনো পর্যন্ত সবাই বুঝে গেছে যার নাকি প্যারালাইসিস ডান হাত হয়ে গেছিলো, তার চোখ দিয়ে ব্লিডিং হয়েছিল, যার নাকি এত মারণ রোগ হয়েছিল, মারণ রোগ মনের জোরে জয় করে এসছে, সে অক্টোবর মাসের কথা, ডিসেম্বর, এটা জানুয়ারির ফার্স্ট উইক, সে 1-1.5 মাসের মধ্যে সুস্থ হয়ে সে তার সাধারণ জীবনে ফিরে তার রান্না বান্না কাজ বাজ সবাই সবটা দেখতে পাচ্ছে। পুজো আচ্ছা কতদিন আর চেপে রাখবে, কতদিন? বেশি দিন নয়, বেশি দিন আর চেপে রাখা যাবে না। তো সত্যটা সামনে সবার চলে এসছে, ঠিক আছে? তো যাই হোক, তৈরি তুমি থাকো জবাব দেওয়ার জন্য, বুঝতে পেরেছ? তাই বন্ধুরা, আজকে ওই জন্য ওর সঙ্গে আমি সহমত পোষণ করে গেলাম, উপরে জবাব ওরও দিতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। পরবর্তী ভিডিও আজকে আসবে কিনা বলতে পারছি না, বেরোনো আছে, গোছানো আছে। তো চলো, সঙ্গে থাকবোই, যেখানেই থাকি না কেন একটা করে ভিডিও আসবেই, চেষ্টা করবো অন্তত দেওয়ার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।